মাজুর আল মতিন, আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি গুপ্ত নাকি প্রকাশ্য রাজনীতি। নানান প্রেক্ষাপটে নিয়ে আলোচনা চলছে, হয়তো আপনারা অনেকেই খেয়াল করেছেন। সেখানে ছাত্র রাজনীতি গুপ্ত হবে কিনা প্রকাশ্য হবে সে নিয়ে যেমন আলোচনা রয়েছে, তেমনি মূল রাজনীতির মাঠে আসলে অপ্রকাশ্য শক্তিগুলো কি ভূমিকা রাখছে 111-এর আলোচনা নতুন করে শুরু হয়েছে। সব নিয়ে কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, আছেন জনাব রেজাউল করিম রনি, তিনি লেখক ও রাজনৈতিক বিশ্লেষক, এবং আছেন উমামা ফাতেমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। শুরুতেই মাসুদ কামাল, আপনার কাছে আসতে চাই। 111-এর প্রসঙ্গ বারে বারে ঘুরে ফিরে আসে এবং এই গণঅভ্যুত্থানের পরে বিভিন্ন সময় এটা নিয়ে বিভিন্ন পর্যায় থেকে আলোচনা আমরা শুনেছি। আজকেও নাহিদ ইসলাম একটা অনুষ্ঠানে 111-এর আশঙ্কার কথা বলছিলেন। আসলে এখনকার প্রেক্ষাপটে 111-এর মতন ঘটনা ঘটার সম্ভাবনা কতটুকু বলে আপনি মনে করেন? একটা জিনিস হলো কি জানেন, বিগত আওয়ামী লীগ সরকার 111 বলতে বলতে মানে 111 যে আসলে কী এটাই ভুলে গেছিল। আসলে 111 কী হয়েছিল বলুন তো? বিএনপি একটা নকশা ঠিক করছিল 22 জানুয়ারি তাতে ইলেকশন করবে, যে ইলেকশনে ইয়াজউদ্দিন আহমেদ প্রেসিডেন্ট, ইয়াজউদ্দিন আহমেদের প্রধান উপদেষ্টা, নানা ক্যারিকেচার করে তারা একটা সেট করছিল এবং তাদের পছন্দ নিয়ে একটা উপদেষ্টা মণ্ডলী করছিল। সেই ইলেকশনটা হওয়ার ক্ষেত্রে আর্মি বাধা দিছে। ব্যাপারটা কিন্তু ক্লিয়ার অ্যান্ড সিম্পল। বাধা দেওয়ার পরে সেখানে আওয়ামী লীগ বলছে যে এক পর্যায়ে বলছে যে এটা আমাদেরই আন্দোলনের ফসল, এবং তারা এই কথাও বলছে এরা যা কিছু করবে সব কিছুকে আমরা বৈধতা দিব। এটা কিন্তু আওয়ামী লীগ বলছে, শেখ হাসিনা বলছে। বলার পরে শেখ হাসিনা ধরনের এই আন্দোলনের ফসলের ফলে তারা যখন ফসলটা ঘরে তুললো, মানে ওই আন্দোলনের মাধ্যমে তারা ইলেকশনে জিতলো 2008 সালে। জেতার পরে তারাই কিন্তু 111-এর সমালোচনা শুরু করলো। যে সমালোচনাটা অন্যদের করার কথা এটা তারা করা শুরু করলো। করতে করতে 111-কে এমনভাবে একটা উপস্থাপন করলো এটা ভয়ঙ্কর খারাপ জিনিস। এটা যদি 111 না হইতো তাহলে ইয়াজউদ্দিনের ওই ইলেকশন হইতো। যে জিনিস আমরা 2014 সালে দেখেছি ওই জিনিস আমি 2006 সালে দেখতাম, একই জিনিস দেখতাম। সেটা কিন্তু আওয়ামী লীগ তো সব প্রত্যাহার করেছিল। আপনি নিশ্চয়ই খেয়াল আছে, আমার তো খেয়াল আছে না ভাই, আওয়ামী লীগ সব প্রত্যাহার করেছিল, সে ইলেকশন করবে না। তাহলে বিএনপি একা খাই করতো। তো 14-র দৃশ্য আমরা তখন দেখতাম। তো এখন 111 আসলে 111-এর সমস্যা নেই। 111 জিনিসটা কি আসলে? ওটা কি আমার জাতিকে তখন ওয়েলকাম করছিল নাকি একই নাই? এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। কাজে এরা বলতেই পারে না এই দেখলাম 111-এর সময় তার বয়স কত ছিল, তারা এগুলো শুনেছে। ওই শেখ হাসিনা শুনেছে সবাইকে, ওই একটা ন্যারেটিভ সবার মুখে 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 ছড়াতে একটা পর্যায়ে আসছে। কাজেই মানে 111টা মানেই যে একটা ভয়ঙ্কর খারাপ জিনিস সেটা কিন্তু আমি মনে করি না পার্সোনালি। কারণ যেটা হতে যাচ্ছিল তার চেয়ে অনেক বেটার ছিল। তো এখন এই সময় কী হবে? তারা এই ভয়টা দেখাচ্ছে কেন, জুজুর ভয়টা দেখাচ্ছে কেন? আর্মি কি বলছে? এ পর্যন্ত আর্মির কোনো কথা আপনি শুনছেন যে আর্মি খুব উৎসাহী এই সময় আসার জন্য? আর্মি বারবার বলছে আপনি ইলেকশন স্বাভাবিক ইলেকশন হবে। সরকার প্রধান যিনি আছেন তিনিও বারবার বলছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। তো ইলেকশন তো ক্লিয়ার অ্যান্ড সিম্পল, ইলেকশন হচ্ছে ফেব্রুয়ারিতে। এখন একটা জিনিস সমস্যা, সেই জিনিসটা কি, যার সঙ্গে আলাপ হয় না, দেখা হয় কোথাও এক জায়গায়, প্রথমে জিজ্ঞাসা করে ভাই ইলেকশন কি হবে? তো আমি বলি ইলেকশন হবে না, আপনি ভাবছেন কেন? আজকে অবশ্য নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারবে না। তাহলে তো উনি হয়তো এই কারণে ভাবছেন। তাহলে ইলেকশন আমি বক্তব্য ইলেকশন হতে পারবেন না ভাবছেন কেন আপনি? কারণ কেউ কি বলে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে, কিন্তু আমি যত জানি এ পর্যন্ত জামাতও তো ইলেকশন হবে না, বলে নাই কখনো। তো বিএনপি যাচ্ছে ইলেকশন হবে, তো ইলেকশন হবে না কেন? তো এখন এই যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, ইলেকশন হওয়া যাবে না, আমার কথা শুনতে হবে, আমাকে বিজয়ী ঘোষণা করতে হবে, না ইলেকশন হবে না, এই যে আবদারগুলো, এই আবদারগুলো আমারটা না শুনলে পরে ইলেকশন হলে 111 হবে, অমুক হবে, তমুক হবে, এইগুলি আসলে হলো জানেন খুবই মানে আপনার মানে অপরিণত রাজনীতি। এগুলো আমি মনে করি এখানে কোনো মানে আমি মনে করি কোনো গভীরতা নেই সমস্ত মানে জুজুর ভয় দেখানোর পেছনে। ধন্যবাদ। জনাব রনি, আপনার কাছে আসতে চাই। আজকে টেক গ্লোবাল ইনস্টিটিউটের একটা গবেষণাপত্র প্রকাশ হয়েছে, সেখানে বলা হচ্ছে যে আমাদের যে আড়ি পাতার একটা সরকারি ব্যবস্থা আছে সেটা অন্যান্য বাহিনীর চেয়ে 5 গুণ বেশি খরচ করেছে আড়ি পাতার যন্ত্র কেনা, এবং এগুলো তো এখন পর্যন্ত জারি রয়েছে। এই যে রাষ্ট্রের কাছে নাগরিকের ব্যক্তিগত তথ্য সংগ্রহের জন্য যে বিপুল আয়োজন, সেটা ব্যবহার করে কি আসলে সরকারের একটা অংশ আসলে বিভিন্ন রাজনৈতিক শক্তির উপর চাপ তৈরি করছে? ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের শুনছেন সবাইকে আমার সালাম, কৃতজ্ঞতা। দেখেন, আমাদের এখানে বিগত সময়গুলোতে আমরা যে ধরনের সরকার দেখছি, সেই সরকারগুলোর একটা স্বভাব ছিল যে তারা ক্ষমতাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে নিজেদের সম্পত্তি মনে করত, এবং সেই সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইনের বেআইনি প্রয়োগের একটা সংস্কৃতি গড়ে তুলেছিল। তো আপনার এখানে নাগরিকদের অধিকার, তাদের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার একটা সংবিধান স্বীকৃত, মানে এখনও পর্যন্ত যে সংবিধান আছে, হ্যাঁ সেটা চেঞ্জ হওয়ার পরে সেটা অন্য আলাপ হবে, এখানে সংবিধান স্বীকৃত অধিকার আর কি। তো এবং যে কোনো মৌলিক অধিকারের মধ্যেও আপনি ফেলতে পারবেন এখন। তো সেখানে
আপনি যখন নাগরিকদের ব্যক্তিগত তথ্য বা নাগরিক হোক বা আপনার অপোনেন্ট বা আপনার অপছন্দের প্রতিপক্ষকে আপনার এই আড়ি পাতার যন্ত্র ব্যবহার করে 5 গুণ, আপনি যেটা বলেন 5 গুণ ব্যয় করে এই জিনিসটা করা হয়, সেটা কিন্তু ধরেন বিগত আমলগুলোর যে লক্ষণ তার মধ্যেই আপনার এটাকে আমরা চিহ্নিত করতে পারি। কিন্তু এখন এই ঘটনাটা কেন ঘটে? এই ঘটনাটা ঘটে এই কারণে যে আপনার তারা মনে করে যে ক্ষমতা এমন একটা জিনিস যেটাকে প্রোটেক্ট করার জন্য তার নাগরিকদের বাইরে অন্য কোনো এজেন্সির উপর নির্ভর করতে হবে। এই আপনার আড়ি পাতার যন্ত্র তো আপনার ক্ষমতা প্রোটেক্ট করবে না, আপনার ক্ষমতা প্রোটেক্ট করবে জনগণ। অভ্যুত্থান তো আপনাকে সেটা দেখাইছে। তো সেখানে আপনি খবরদারি করার জন্য, জনগণের উপর খবরদারি করার জন্য আপনি নিজেই যখন আপনার এই এজেন্সিগুলোকে আপনি মনে করেন যে আপনাকে প্রোটেক্ট করবে, তো সেটা তো ক্ষমতার এই আগের যে আপনার দানবীয় মডেল, সেই মডেলের দিকে আপনি ফেরত গেলেন। তো এটা তো হওয়ার কথা না। তার মানে আপনি এখানে এই যে দুটো সংস্থা, একদিকে ডিজিএফআই, অন্যদিকে এনটিএমসি, দুটোই আসলে কোনো নির্দিষ্ট বাহিনীর অধীনে কাজ করে না, সরকারের অধীনে কাজ করে, ক্ষেত্র বিশেষে শুধুমাত্র প্রধানমন্ত্রীর কাছে তারা রিপোর্ট করে। এই ব্যাপারে কি আসলে খুব বড় ধরনের সংস্কার বা পরিবর্তনের প্রয়োজন? ডেফিনেটলি বড় ধরনের সংস্কার প্রয়োজন। কারণ আপনার ক্ষমতার সম্পর্কটা জনগণের সাথে রাষ্ট্রের ক্ষমতার সম্পর্ক। সেখানে সরকার এবং সরকারি নানা বাহিনী কেবল ফ্যাসিলিটেটর। সেখানে এই বাহিনীগুলো যখন আপনার একটা অটোনোমাস একটা আপনার কী বলবো ক্ষমতা এনজয় করবে এবং ভিতরে একটা সিন্ডিকেট গড়ে তুলবে, অলিগার্ক গড়ে তুলবে, এভাবেই তো অলিগার্ক তৈরি হয়। সেটা তো আর শুধুমাত্র বাইরের থেকে তৈরি হয় না, প্রথমত ভেতর থেকে তৈরি হয়। ফলে সরকারের ভেতরে সরকার তৈরি হওয়ার যত রকম পসিবিলিটি, সেটা তো আপনার নিজেকে ডিসমেন্টাল করতে পারতে হবে ভেতর থেকে। ডেফিনেটলি আমাদের একটা শক্তিশালী ডিজিএফআই লাগবে। ডেফিনেটলি আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য আমাদের গোয়েন্দা তৎপরতাকে আন্তর্জাতিক মানের হইতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু সেটা তো এমনভাবে না যে আপনি জনগণের মুখোমুখি করা বা জনগণের জন্য একটা ভয়ের নাম হইতে পারে না তো ডিজিএফআই বা এনটিএমসি। কিন্তু আপনি বিগত আমলগুলো যদি দেখেন অন্তত, সেখানে এই নামগুলো মানেই তো একটা আতঙ্কের ব্যাপার ছিল, বিশেষ করে যারা স্বাধীনভাবে কথা বলতে চাইতো বা আপনার মত প্রকাশ করতে চাইতো বা রাজনৈতিক অ্যাক্টিভিটি করতে চাইতো। তো ফলে আমাদের যেটা দরকার সবার আগে, যে রাষ্ট্রের ভেতর রাষ্ট্র গজানোর জন্য যে ধরনের জিনিসগুলো সহায়ক হয় সেগুলো দূর করা। সেগুলো দূর করার জন্য আপনি যেটা বললেন সেটা হলো ডেফিনেটলি এখানে একটা বড় সংস্কার প্রক্রিয়া দরকার। আর আমি মনে করি এখানে এই কাঠামোগুলো, মানে ধরেন এই ধরনের প্রতিষ্ঠানগুলোর কাঠামোটা এমনভাবে করা দরকার যেটা ধরেন একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যেরকম থাকে, তার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে এবং তার একটা স্বচ্ছতা থাকবে। এবং আমি মনে করি যে এটাকে প্রো পিপল, আপনার পুরো স্টেটকে প্রো পিপল করতে চান, মানে রাষ্ট্রকে আপনি জনবান্ধব যে করবেন, জনবান্ধব করার লক্ষণগুলো কী কী? লক্ষণগুলো তো হলো যে আপনি প্রতিষ্ঠানগুলোকে জনবান্ধব করবেন। তো সেখানে প্রতিষ্ঠানগুলো যদি আপনি এমনভাবে সাজান যেটা জনগণের ভয় ভীতির কারণ হবে এবং জনগণ থেকে ক্ষমতার একটা মানে প্রচ্ছন্ন দেয়াল এই বাহিনীগুলোই তৈরি করবে, সেটা শুধু ডিজিএফআই বা এনটিএমসি না, আপনার অন্যান্য বাহিনীর ক্ষেত্রেও, তখন যেটা হবে, তখন তো অটোমেটিক্যালি আপনার এই রাষ্ট্রের ভেতরে আরেকটা রাষ্ট্র গজে ওঠার সুযোগ সহজ হবে। ফলে এখানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা, অভ্যুত্থানের পরে ডেফিনেটলি আমরা একটা শক্তিশালী জাতীয় গোয়েন্দা সংস্থা দেখতে চাই এবং সেই গোয়েন্দা সংস্থার অবশ্যই আন্তর্জাতিক অন্যান্য যে আপনার দেশের যে সংস্থাগুলো যেভাবে কাজ করে সেভাবে হবে এবং এটা প্রো পিপল অ্যাক্টিভিটি করবে, প্রো ডেমোক্রেটিক হবে। এবং প্রো ডেমোক্রেটিক হলে তার তো এই 55 গুণ আপনার ব্যয় যে আড়ি পাতার যন্ত্র, সেটা এই লেভেলে দরকার আছে কিনা এটা নিয়ে তো প্রশ্ন অবশ্যই উঠবে। ডেফিনেটলি এটা 5 গুণ এই লেভেলে দরকার নাই আড়ি পাতার যন্ত্র। আরেকটা হলো যে দেখেন তথ্য অধিকার বলেন, তথ্য অধিকার একটা আইন হয়েছিল আপনার 2009 সালে। সেই আইনটা কিন্তু কোনোভাবে বাস্তবায়ন করা হয়নি। আমাদের অনেক ভালো ভালো আইন কিন্তু আছে, কিন্তু আইনগুলো কখনো বাস্তবায়ন করা হয় না। যেগুলো জনবান্ধব সেগুলো বাস্তবায়ন করা হয় না, কিন্তু যেগুলো ক্ষমতাকে প্রোটেক্ট করার জন্য সহযোগিতা করবে, আপনার শাসনকে স্বৈরতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে যাবে, সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হয়েছে। যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এইগুলোর সুতা দিয়ে যে আপনার এই ধরনের যন্ত্র ব্যবহার করার সুযোগ, তারপর ব্যক্তিগত তথ্য আপনার করা, তথ্য হস্তক্ষেপ করা, তার গোপনীয়তা নষ্ট করা, তারপরে একটা মানুষের ব্যক্তিগত সম্পর্ক, সেটা ভালো মন্দ, মোরাল পুলিশিংটা, আপনি ধরেন যে মবের কথা আপনারা আজকাল বলেন না খুব, মব আপনি কীভাবে উস্কাই দেন, ধরেন একটা মানুষের ব্যক্তিগত সম্পর্কের ব্যাপার, সেখানে যখন আপনি সেখানে ঢুকে যাবেন, ঢুকে সেই তথ্যগুলো নিয়ে সামনে এনে তার মানে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার একটা সুযোগ নেবেন, তো ফলে তখন আসলে আপনার মানে আপনি তো এটা স্বচ্ছ প্রক্রিয়ায় করলেন না জিনিসটা। সেটা আপনি তখন সমাজে আপনি তাকে করলেন কি, একটা মিডিয়া ট্রায়ালের সুযোগ করে দিলেন, একটা ডিজিটাল মব উস্কায় দিলেন তার বিরুদ্ধে। এবং এই ভয়ে আপনারা দেখবেন যে অনেক লোককে, তার হয়তো একটা দিক দুর্বলতা আছে, সেই দুর্বলতাকে পুঁজি করে তাকে দিয়ে আপনি অনৈতিক অনেক কাজ আপনার সুবিধার জন্য করাই নিতে পারবেন, মানে আপনার ক্ষমতার জন্য। ধরেন একটা কর্মকর্তা, তার একটা গোপন এমন জিনিসপত্র আপনি হাতে নিলেন, এইবার তাকে দিয়ে আপনি যা খুশি তা করাবেন, যেটা হাসিনার আমলে অনেককে দিয়ে করানো হয়েছিল এইভাবে। তো ফলে আপনার এই কতগুলো জায়গায় মানে ব্যক্তিগত, আপনি যখন দেখেন না, বাংলাদেশে যেটা সবচেয়ে মানে ঘাটতি আমাদের, মানুষের মর্যাদাবোধ নেই, নাগরিকের মর্যাদা নেই। নাগরিকের মর্যাদাবোধ যদি থাকতো
এটা যদি আমরা অর্জন করতে পারতাম তাহলে এই ধরনের অ্যাক্টিভিটির মধ্যে রাষ্ট্রকে যেতে হতো। জি, ধন্যবাদ। উমামা ফাতেমা, আপনার কাছে আসতে চাই। সরকারের মধ্যে বিভিন্ন অংশ, দলের মধ্যেও আবার একটা অংশ থাকে যেটা হয়তো দলের অন্যান্য সদস্যদের কি ভূমিকা হবে সেটাকে নির্ধারণ করে। বিভিন্ন বিষয় নিয়ে আপনিও বিভিন্ন পর্যায়ে কথা বলেছেন। এখন প্রচলিত শব্দবন্ধে যেটাকে হয়তো ডিপ স্টেট বলা চলে, এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসা বা এই সংস্কৃতি তো ভাঙা একটা স্বপ্ন ছিল বোধহয় জুলাইয়ের, সেদিকে এগোনোর রাস্তাটা কি? এখানে একটু আগে হচ্ছে ইন্টিএমসি নিয়ে যে কথাগুলো হচ্ছে রনি ভাই বলছিল, মানে মানুষকে যখন আপনি সার্ভেলেন্সের মধ্যে আনছেন এবং তার যে পার্সোনাল ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলোকে যখন এক্সপ্লয়েট করা হচ্ছে এবং রাষ্ট্র যখন আসলে জনগণের প্রাইভেসির যে অধিকার সেটাকে হরণ করছে, তার মানে তো এখানে আসলে কোনো প্রকার নাগরিক বোধ বলি বা এগুলো জন্ম নেওয়াটা আসলে খুবই কঠিন। এখন 5 আগস্ট পর্যন্ত আমরা দেখেছি যে আসলে 17 বছর পর্যন্ত আমাদের ডিপ স্টেট বলি বা আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী তারা আসলে কীভাবে করে ফাংশন করেছে। একটা দলের আন্ডারে প্রতিটা পদায়ন থেকে শুরু করে প্রত্যেকটা কিছুই আসলে আওয়ামী লীগের দ্বারা নিয়ন্ত্রিত ছিল। এখন 5 আগস্ট পরবর্তী সময়ে হয়তো আমাদের একটা সুযোগ ছিল এই জায়গাটাকে কাটিয়ে ওঠার। তবে আমার মনে হয় যে এখানে বেশি কিছু ফিলোসফিক্যাল দুর্বলতা, যেটা প্রথম কিছুদিন হয়তো আমাদের মধ্যে তৈরি হয়েছিল, প্রথম কয়েক মাস, সেটা হচ্ছে মানে ডিপ স্টেট আসলে কাকে সার্ভ করবে। আপনি যদি সারা পৃথিবীব্যাপী দেখেন, ডিপ স্টেটও সব পৃথিবীব্যাপী সারা অনেকগুলো দেশ বা সব দেশেই আসলে কোনো না কোনোভাবে তারা কিন্তু এখানে কাজ করে। কিন্তু যেসব দেশে অন্তত জনগণের একটা কি বলা যায় সিটিজেনশিপ বা নাগরিকত্বকে মূল্যায়ন করা হয়, ওই সব দেশে তো ডিপ স্টেট সার্ভ করতেছে আসলে দেশকে, মানে কান্ট্রির যেখানে সুবিধাটা হবে, কান্ট্রির ইন্টিগ্রিটি রক্ষার জন্য, কান্ট্রির ইউনিটি রক্ষার জন্য তার যেখানে ফাংশন করতে হচ্ছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে আমাদের ডিপ স্টেট গিয়ে ফাংশন করছে। কিন্তু সেটা আমি বলবো যে এটা ভারতে যান বা আপনি ইউএসএতে যান, সব জায়গাতেই কিন্তু আসলে দেশ যেভাবে যেই কাজটা করলে শক্তিশালী হবে, সেই জায়গাগুলোতে আসলে ডিপ স্টেট সব থেকে বেশি বেটার ফাংশন করে। কিন্তু আমাদের এখানে এসে তো প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা কাঠামো আসলে ফাংশন করে ক্ষমতাকে, যে ক্ষমতা থাকে মানে রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউট আসলে তার বগল দাবা হয়ে যায়। সো এই যে মানে 5 আগস্ট পরবর্তী 3-4 মাস আমরা অনেক সংস্কারের কথা বলেছি, তখন কিন্তু ইভেন লাস্ট যখন মার্চ মাসে জাতিসংঘের মহাসচিব এসেছিলেন দেশে, তখন কিন্তু তার কাছে আমরা ছাত্ররা গিয়ে বলেছিলাম যে এখানে র্যাব বা এনটিএমসির মতো যে সংস্থাগুলো আছে, যেগুলোর প্রিভিয়াস ক্রিমিনাল হিস্ট্রিটা অনেক বেশি, সেই সংস্থাগুলোর ব্যাপারে আসলে জাতিসংঘের ভূমিকা নেওয়া প্রয়োজন। তো সেই জায়গায় আমরা দেখেছি যে মানে আমাদের সিটিজেন হিসেবে কিন্তু আমাদের মধ্যে কনসার্নটা আছে, কিন্তু আমরা যখন রাষ্ট্রের কাছে যাচ্ছি, আমাদের উপদেষ্টাদের কাছে যাচ্ছি, তারা কিন্তু এই কাঠামোগুলোকে ন্যূনতম সংস্কার করে আনার ব্যাপারে কোনো ধরনের আগ্রহ আমি তাদের মধ্যে দেখিনি। তো আমার মনে হয় যে এই সংস্কারের আলাপ প্রথম 3 মাস চলেছে, দেশের আলাপ জুলাইয়ের আলাপ প্রথম 3-4 মাস খুব হরে দরে চলেছে, কিন্তু পরবর্তীকালে যেহেতু ক্ষমতার প্রশ্নে আবার সবাই ডিভাইডেড হয়ে যাওয়া শুরু করেছে, তাই রাষ্ট্রের যে মৌলিক প্রশ্নগুলো জুলাই পরবর্তী সময়ে সলভ হওয়া দরকার ছিল, রিজলভ হওয়া দরকার ছিল, যে আসলে রাষ্ট্রটা আসলে কাদের হবে, রাষ্ট্র কি জনগণের হবে নাকি রাষ্ট্র যে পার্টি ক্ষমতায় আসবে তার হবে, এই কোশ্চেনগুলো কিন্তু এখনো আনরিজলভড। যে এই মতপার্থক্যগুলো এই মুহূর্তে রয়েছে, অনেকে বলছেন যে এটা মধ্য দিয়ে যদি আসলে বড় ধরনের অনৈক্য দেখা দেয়, তাহলে আসলে অন্যান্য শক্তির ক্ষমতায় চলে আসার শঙ্কা থাকে। আপনি কি এই যে আশঙ্কার কথা আজকে এনসিপি তরফ থেকে নাহিদ সহ আর অনেকে বলছিলেন, সেটার সাথে আপনিও কি একমত বোধ করেন? যদিও আমি এই মুহূর্তে ন্যাশনাল পলিটিক্স খুব বেশি অবজার্ভ করছি না, তবে আমার কাছে যেটা মনে হয় যে 5 আগস্ট যে অভ্যুত্থানটি আসলে হয়েছে, এখন আমাদের একটা গণতান্ত্রিক আমাদের আসলে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন দরকার। এই ডেমোক্রেটিক ট্রানজিশনের বাইরে গিয়ে যদি ভিন্ন কোনো ক্ষমতা এখানে আদিষ্ট হয়, তাহলে বাংলাদেশের ফিউচার আসলে খুব বেশি ভালো হবে না। সো আমি যেটা মনে করি যে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি ওই ঐক্যমতটা থাকে যে তারা দিন শেষে দেশটাকে আসলে একটা ডেমোক্রেটিক্যালি আগায় নিয়ে যেতে চায়, সেখানে সংঘর্ষ থাকবে, মত দ্বিমত থাকবে, কিন্তু মানে দেশের মানে এখানকার রাজনৈতিক কাঠামোটা যদি তাদের চিন্তা থাকে যে হ্যাঁ যে বিএনপির লোকজন বলে, অনেকেই বলে যে সংস্কার তো একদিনে হয় না, পরিবর্তন তো একদিনে হয় না, পরিবর্তন হতে বছরের পর বছর লেগে যায়, তাহলে যখন রাষ্ট্র একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আগায়, ক্ষমতার হস্তান্তরটা হচ্ছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পাদিত হয়, তখন কিন্তু দেখা যায় এই যে আমরা নানা ধরনের সংকটগুলো মোকাবিলা করছি, সেগুলো কাটিয়ে ওঠাটা অনেকখানি সম্ভব হয়। তো যদি আমাদের পলিটিক্যাল অর্গানাইজেশন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকলের মধ্যে ঐক্যমতটা থাকে যে না, 5 আগস্ট পর্যন্ত আসলে এই দেশে যা হয়েছে জুলাই মাসে, সেই জায়গাটার প্রতি মিনিমাম রেসপেক্ট আসলে আমাদের মানে মেনে চলা উচিত, এবং এই দেশটাকে সামনে রেখে আমাদের আসলে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে আগানো উচিত, যাই হোক না কেন, হোয়াট এভার ইট ইজ, তাহলে আমার মনে হয় না এখানে কোনো ধরনের মানে মিলিটেন্ট যেটা বলা হচ্ছে 1-11-র মতো কোনো ধরনের ক্ষমতা আসা সম্ভব। এই প্রসঙ্গে যদি মাসুদ কামাল আপনার কিছু যোগ করে থাকে। না, যে কথাটা বলো ঠিকই, আসলে কিন্তু আপনি যত কিছু বলেন না কেন, গণতন্ত্রের উত্তরণের জন্য অনেক পদ্ধতি থাকতে পারে, অনেক কথা বলতে পারে, অনেকগুলি পথও থাকতে পারে, কিন্তু আপনি যে পথে এগোন সেই পথের প্রথম পদক্ষেপটা হবে একটা নির্বাচন।
আগে আপনাকে নির্বাচন করতে হবে, করে তারপরে আপনি একটা দলের কাছে দায়িত্বটা দিবেন। দেওয়ার পরে কী হবে, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেলাম। এখন যদি সেই দলটা খারাপ হয়, যদি খারাপ চালায়, যেহেতু গণতন্ত্রটা আছে, মানুষ তার সমর্থন প্রত্যাহার করতে পারবে, মানুষ আরও অন্য কাউকে, মানুষের হাতের বিকল্প থাকবে, তাদের মধ্যে একটা ভয় থাকবে। যেমন এই গভর্নমেন্ট, এদের কিন্তু কোনো ভয় নাই, এদের কোনো জবাবদিহিতা নাই, এদের কোনো প্রতিশ্রুতিও নাই, কোনো অঙ্গীকারও নাই, এরা যা ইচ্ছে তা করতেছে। একটা পোর্ট তারা দিয়ে দিচ্ছে, বলতেছে এটা হলো বিশ্বের শ্রেষ্ঠ কোম্পানি। বিশ্বের শ্রেষ্ঠ কোম্পানি আপনার মাপছেন কি দিয়ে ভাই? আপনার মাপার পদ্ধতিটা কি? বাংলাদেশে যে কোনো কিছু আপনি করেন, এটা তো আপনার পার্সোনাল প্রপার্টি না, এটা পাবলিক প্রপার্টি। তো পাবলিক প্রপার্টির জন্য আপনার প্রকিউরমেন্টের একটা ল তো আছে আমাদের। আপনি কি ইন্টারন্যাশনাল কোনো টেন্ডার করছেন? করেন নাই। আপনি বাইরে গেছেন, কারোর সঙ্গে আলাপ হয়েছে, তার সঙ্গে আপনি খাইছেন দাইছেন, আপনার মনে হয়েছে লোকটা খুব ভালো, অথবা আপনি তাকে নিয়ে আসতেছেন যে উনি এই পৃথিবীর বেস্ট লোক। আপনি আর কয়টা চেক করছেন, অথবা আপনি যেটা চেক করার জন্য এক্সপার্ট লোক, এটা আমি কেমনি বুঝবো? তো এদের তো কোনো জবাব দিতে নাই। এরা বলছে এটা আমরা করে দিয়ে তারপরে যাবো। কেন ভাই? ডিসেম্বরের মধ্যে এটা কোনো আশিক চৌধুরী যা বলছে ওখানে ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে, কেন হবে? এখন তো নেভি করতেছে, নেভি কি খারাপ করতেছে? নেভি তো লাভ করছে আগের চেয়ে। তো এইগুলি হলো, জানেন বিষয়টা হলো যে আপনি যা কিছুই করেন না কেন, জবাবদিহিতা ইম্পর্টেন্ট। জি, ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছে, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাদ। ফিরে আসবো জনাব রেজাউল করিম রনি আপনার কাছে। ছাত্র রাজনীতি নিয়ে বেশ আলোচনা, কারণ 3টে বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র ইউনিয়নের নির্বাচনের হিসাব চলছে, এবং সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে সাম্প্রতিক সময়ে ছাত্র দলের কমিটিতে আবার ছাত্রলীগের কয়েকজনকে পাওয়া যাওয়ায় সে নিয়েও বিস্তর আলোচনা রয়েছে। এর আগে আবার ছাত্র শিবিরের কর্মীরা একসময় ছাত্রলীগের ছিলেন, সেখান থেকে তারা প্রকাশ্যে আসেন। এখন প্রশ্ন হচ্ছে যে গুপ্ত রাজনীতি বলুন বা প্রকাশ্য রাজনীতি জানিয়ে আলাপ হচ্ছে, হলগুলোতে যে কমিটি দেয়া না দেওয়ার উপরে আসলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির যে পরিবেশ, সেটা কতটুকু নির্ভর করে? দেখেন, এটা একটা পিকুলিয়ার ব্যাপার। আপনারা ধরেন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলাপ করছেন, আবার এট দ্য সেম টাইম হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিও তুলছেন। এটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? তাহলে আপনারা কোন ধরনের রাজনীতি চান এটা আগে ডিফাইন করেন। আপনি যে ছাত্র সংসদ নির্বাচন করবেন বলছেন, হলগুলোতে কমিটি থাকবে না? যে দলই করুক, যে প্রার্থী দেখ, যারাই দেখ, ইন্ডিভিজুয়ালি দেখ, তাহলে হলগুলোতে তো এক ধরনের প্রতিনিধিত্ব থাকতেছে। তার মানে কি রাজনীতি বলতে আপনি কি বোঝেন এই ব্যাপারে আপনি পরিষ্কার না, যখন আপনি রাজনীতি নিষিদ্ধের কথা বলেন। আর রাজনীতি কোনো নিষিদ্ধ জিনিস? 5 তারিখের পরে তো রাজনীতি সবচেয়ে বেশি করা দরকার আমাদের। সেখানে নিষিদ্ধের আলাপটা তুলে কারা? নিষিদ্ধের আলাপটা যারা তুলে তারা বুঝতে হবে যে তারা রাজনীতি ব্যাপারটা মিন করে না, তারা অন্য কোনো কিছু মিন করে। আর দেখেন, গুপ্ত রাজনীতি নিয়ে অনেক আলাপ হয়েছে। এটা নিয়ে একটা কথা হলো, আপনি দেখেন, হ্যাঁ, একটা 15, 16, 17 বছর একটা কন্ডিশন ছিল, সেটা আমরা জানি। কিন্তু আপনার সবচেয়ে বড় কথা হলো আত্মশক্তি। বিখ্যাত লেখক আশিস নন্দী একটা কথা বলছিল যে আত্মশক্তি হারানোর ফলে, আধুনিক সমাজে মানুষের আত্মশক্তি হারানোর ফলে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনগুলো কম কার্যকরী হয়। ধরেন আপনি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, আন্দোলনের সময় আপনার সমন্বয়ক, এইবার সুবিধাজনক সময় বিএনপি, জামাত। এই যে তরল চরিত্র যে পাত্রে ধারণ করে সেই পাত্রে আপনি ধরে যান, এটা এই যে তরল ক্যারেক্টার আপনার, এইটা যে কোনো সমাজেরই জাতি গঠনের ক্ষেত্রে একটা প্রধানতম বাধা। হ্যাঁ, আপনার ছাত্রলীগের মধ্যে ঢুকে সার্ভাইভ করা এটা স্ট্র্যাটেজি হতে পারে না, আপনি কিছু না করতেন। এটা আরেকটা কথা আছে যে সামটাইম ডুইং নাথিং ইজ পলিটিক্যাল। আপনার রাজনীতি করতে হবে কেন? ফলে আপনি যখন আওয়ামী লীগের সাথে থেকে স্ট্র্যাটেজি আকারে সার্ভাইভ করেন, আপনি আসলে এই যে আত্মশক্তি হারানোর মধ্য দিয়ে স্বৈরাচারী কাঠামোকে শক্তিশালী করেন। ফলে নীতি এবং কৌশল, এখানে আপনার নীতি যদি পরাজিত হয়, সেই কৌশল জয়ী হইলেও আপনি শেষ পর্যন্ত কোনো কাজের কাজ করতে পারবেন না। সেটাকে কোনো কৌশল বলে না। যেই কৌশল আপনার নীতিকে আফুল করতে পারে সেই কৌশল আপনি নিতে পারেন, কিন্তু যখন আপনি নীতিকে খাইয়া কৌশলের দিকে যান, ইট বিকাম ফ্যাসিজম। হাসিনা এটাই করছিল, ক্ষমতা চলে বলে কৌশলে হইলেই হইল। ফলে একটা স্ট্যান্ডার্ড লাগবে, আপনার একটা নীতি লাগবে। এই তরল, এই যে জলীয় তরল ক্যারেক্টার, এটার বাইরে আসতে হবে আমাদের, এবং সেটা বাইরে আসার জন্য স্বচ্ছ রাজনীতি হইল একমাত্র পথ। হ্যাঁ, এখন ছাত্র সংসদগুলো, বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে কথা হইলো, বিশ্ববিদ্যালয়গুলো কি এই ধরনের রাজনীতি করবে? দেখেন, বিশ্ববিদ্যালয়গুলোর রাজনৈতিক ক্যারেক্টার কোনোদিনও পরিবর্তন হবে না যদি জাতীয় রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তিত না হয়। হ্যাঁ, যদি উন্নতি না করতে পারি আমরা এই জায়গায়। কারণ বিশ্ববিদ্যালয় আলাদা বিচ্ছিন্ন কোনো দ্বীপ না। ক্যাম্পাসগুলোকে যতই আলাদা আইসোলেট মনে করা হোক তা না, আপনার গোটা রাজনৈতিক সংস্কৃতির যে অবস্থা, বিশ্ববিদ্যালয়গুলো সেটা দ্বারা প্রভাবিত হয়। তো ফলে আমাদের বিশ্ববিদ্যালয়ে, আমাদের সর্ব জায়গায় রাজনীতি লাগবে। আমাদের এখানে রাজনীতি সম্পর্কে এতদিনে যে ধারণা ছিল, রাজনীতি মানে ক্ষমতা যাওয়ার একটা সিঁড়ি, এবং এটা চলে বলে কৌশলে যাবেন, তারপরে লুটপাট করবেন, এবং ক্ষমতাটা হবে সেই দলের সম্পত্তি,
একটা দল ক্ষমতা যাবে, ক্ষমতার সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। সেই জায়গা থেকে আমরা নাগরিক ভিত্তিক রাজনীতির কথা বলি, রাষ্ট্রের কথা বলি। সেখানে ছাত্র সংসদগুলোতে কি হবে? ছাত্র সংসদগুলোতে রাজনীতিটা হবে আরও ইনোভেটিভ, আরও ক্রিয়েটিভ, যেটা রাজনীতি তৈরির একটা হাব হইতে পারে। সেটা সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোতে আছে। আপনি এখানে প্রাচ্যের অক্সফোর্ড বলেন, বলেন, বইলে গর্ব করেন। অক্সফোর্ডে যেভাবে রাজনীতি করে, যেভাবে ছাত্র সংসদগুলো ফাংশন করে, তার কোনো কিছু আপনি ফলো করেন? তার কোনো কিছু তো আপনি ফলো করেন না। হ্যাঁ, আপনার অক্সফোর্ডে যে ধরনের আপনার ভাইব্রেন্ট কালচারাল অ্যাটমসফিয়ার, একটা মত প্রকাশের স্বাধীনতা, লিবারাল সংস্কৃতি, বুদ্ধিভিত্তিক চর্চার যেরকম একটা অ্যাটমসফিয়ার, তার কোনো কিছু আপনার আছে? আপনার আছে খালি আপনার গালবরা অহংকার, গর্ব। হ্যাঁ, পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, আপনি দুনিয়ার ডাবিয়ান, চবিয়ান, জাবিয়ান, গর্বে গর্বিত। এইভাবে একটা মূর্খতা, একটা জাতির অহংকারে যখন পরিণত হয়, তার গোটা জাতির বিশ্ববিদ্যালয়গুলো তখন হয়ে ওঠে আপনার বিসিএস কোচিং সেন্টার। সো এটা তো ইউনিভার্সিটি কালচার হতে পারে না। ফলে গোটা ইউনিভার্সিটি কালচারের মধ্যে আপনার পলিটিক্সটাকে এমনভাবে আপনার চর্চা করতে হবে যাতে এটা রাজনীতি চর্চা উৎপাদনের একটা সূতিকাগার হইতে পারে। তা না করে আপনি এখানে রাজনীতি নিষিদ্ধের দাবি তুলতেছেন। রাজনীতি নিষিদ্ধের ছাত্র দলের হল কমিটিতে ছাত্রলীগের আসার ব্যাপারটাকে আপনি ছাত্র দলের হল কমিটিতে শুধু কেন, সারা পৃথিবী, সারা দুনিয়াতেই তো আপনার, সারা বাংলাদেশেই তো বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ আছে। কোথায় আওয়ামী লীগ নেই? সব জায়গায় তো আওয়ামী লীগ আছে, কেন থাকবে না? এখানে আওয়ামী লীগ তো আমি বারবার যে আলোচনাটা করি, আমাদের আওয়ামী লীগ আমাদের ইন্টিমেটে নিবে, এটা পরিবারের অংশ। এক ভাই আওয়ামী লীগ, এক ভাই বিএনপি, এক ভাই জামাত, এইভাবেই তো ফাংশন করে। ফলে এই জন্যই তো আমি বলছি তোরই মানে এই যে জলীয় ক্যারেক্টার, এটা আপনার বর্জন করতে হবে, এটা সবার ক্ষেত্রে বর্জন করতে হবে। যে লোক আওয়ামী লীগের সমর্থক, সে বলতে হবে হ্যাঁ আমি একটা আওয়ামী লীগ সমর্থন করেছি, সো হোয়াট, আমি অন্যায় না করে থাকলে সমর্থন করছি, ভুল করছি, সমস্যা কি? অন্যায় করলে সেটা ফৌজদারি আপনাদের কাছে বিচার করবে, বিচার হইতে হবে। কিন্তু তা না, আপনি এখন আওয়ামী লীগের সময় সব আওয়ামী লীগ, এখন কোনো আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই যে সমাজ, আপনি দেখেন আমরা সবাই রাজনীতি, রাষ্ট্র নিয়ে কথা বলি, কিন্তু রাষ্ট্র শক্তিশালী হইলে এটা ফ্যাসিজম কায়েম হয়। রাষ্ট্র শক্তিশালী হবে ইন টার্মস অফ জনগণের সাপেক্ষে। এই জন্য সমাজকে আমাদের শক্তিশালী করতে হবে। এবং সমাজ শক্তিশালী হয় কীভাবে? সমাজ শক্তিশালী হয়, সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি যতটুকু বুঝি, সমাজ শক্তিশালী হয় এই গার্ডসওয়ালা মোরাল পিপল দ্বারা, যারা পজিশন নিতে পারে। পজিশন ভুল হইতে পারে, আমার রাজনৈতিক পজিশনের সাথে আপনার 100 দ্বিমত বিরোধ থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু ক্ষমতামুখী পজিশন, অলওয়েজ পাওয়ার পার্টি। হ্যাঁ, এইটা এই সমাজে কোনো ক্যারেক্টার তৈরি হবে না। এটা মানুষকে, এটা হলো আত্মপ্রতারণা, এবং আত্মপ্রতারণার মধ্যে দিয়ে কোনো জাতি গঠন হয় না, কোনো জাতি দাঁড়ায় না। ফলে আজকে যে চারদিকে কেওয়াটিক কন্ডিশন, ওরে আওয়ামী লীগ পুনর্বাসন অভিযোগে অভিযুক্ত করছে, সবার মধ্যেই তো আওয়ামী লীগ, সবার মধ্যে করে আওয়ামী লীগ চর্চা করতেছে, সবাই আওয়ামী লীগ হওয়ার জন্য মরিয়া হয়ে উঠছে। আওয়ামী লীগ নতুন করে, এই জন্য আমাদের সবার আগে যেটা দরকার, এখানে আমাদের দলাদলির চর্চা হয়েছে এত বছর ধরে, আমাদের রাজনীতির চর্চাটা ওপেন করতে হবে। সেটা সব জায়গায় জরুরি, শুধু হল বা বিশ্ববিদ্যালয় না, সব জায়গায় রাজনীতি জরুরি। এখানে যারা রাজনীতি নিষিদ্ধ করার কথা বলে, তারা বেসিক্যালি পলিটিক্স মিন করে না, তারা ছলে বলে কৌশলে ক্ষমতা মিন করে। এবং ক্ষমতার মধ্যে হ্যাঁ ডেফিনেটলি রাজনীতির মধ্যে একটা প্রকাশ্য এবং একটা গোপন ব্যাপার থাকতে পারে, মানে একটা টেবিলের ব্যাপার আর একটা মাঠের ব্যাপার, কিন্তু সেটা গুপ্ত বইলা কোনো কিছু নেই। যেটা আপনি গুপ্ত মিন করেন সেটা তো রাজনীতি না। গুপ্ত জিনিস হবে হলো ছলা কলা, ষড়যন্ত্র, অন্যায়, চুরি, বাটপারি, ঘুষ, দুর্নীতি, এগুলো লুকানোর বিষয়। জি, রাজনীতি কখনো লুকানোর বিষয় না। জি, ধন্যবাদ। উমামা, আপনার কাছে আসতে চাই, সাম্প্রতিক সময়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে কি হবে না, কতদূর নিষিদ্ধ হবে, এ নিয়ে বিস্তর আলোচনা আছে। আপনার একটি মন্তব্যের ব্যাপারেও ব্যাপক বিতর্ক হয়েছে, এবং আপনি স্পষ্টতই বলেছেন যে আপনার কথাটাকে আসলে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। সঠিক অবস্থানটা কি আপনার, এবং সব মিলিয়ে আসলে ছাত্র সংসদ নির্বাচনের সাথে ছাত্র রাজনীতির যোগ কতটুকু দেখেন আপনি? আচ্ছা, মানে প্রথমত এখানে যে আলাপটা করা হচ্ছে, এটা কি বাম শব্দটার কথা বলা হচ্ছে? মানে আমি তো দেখি যে 2-3টা সব বিষয় নিয়ে আসলে বিতর্ক তৈরি হয়েছে, তো আপনি স্পেসিফিক কোনটা? প্রথমত বোধহয় বাম দল বাদে বাকিদের ছাত্র রাজনীতি নিষিদ্ধ নিয়ে যে মন্তব্যটা, এটা আসলে কমপ্লিটলি, মানে যেহেতু কি বলা যায়, মানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা বা না করা, এটা সংস্কার করা, এটা এই মুহূর্তে ক্যাম্পাসগুলোতে একটা সেন্সিটিভ কোয়েশ্চেন। ঠিক আছে, প্রথমত কারণ সাধারণ স্টুডেন্টদের মধ্যে গেলে আপনি এক ধরনের অপিনিয়ন পাবেন, স্টুডেন্ট পলিটিক্যাল অর্গানাইজেশনের মধ্যে যাবেন আপনি এক ধরনের অপিনিয়ন পাবেন, আবার আপনি যখন প্রশাসনের কাছে যাবেন, প্রশাসনের একটা গ্রুপ এক ধরনের কথা বলে, আরেকটা গ্রুপ আরেক ধরনের কথা বলে। তো এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিটা আসলে ক্যাম্পাসের মধ্যে অনেক দিন ধরেই চলমান, প্রায় গত 1 বছর ধরেই চলমান, যেটার একটা কি বলা যায় আস্ফালন, বা এটার একটা মানে হালকা একটু চিত্র দেখতে পাওয়া গেছে আর কি গত 3-4 দিন আগে। তো এই 5 আগস্টের আগে ধরেন এখানে বাম শব্দটার কথা উঠেছিল। প্রথমত ছাত্র ইউনিয়ন জগন্নাথ হলে একটা কমিটি ঘোষণা করেছিল, এখন আমার উপর অ্যালিগেশন দেওয়া হয়েছে আমি কেন ছাত্র ইউনিয়নের কমিটি নিয়ে কিছু বলিনি। প্রথমত ছাত্র ইউনিয়নের কমিটি নিয়ে জগন্নাথ হল স্টুডেন্টরা কিছু বলে নাই, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যখন ওই দিন দাঁড়িয়েছিলাম, আমার হলে প্রথমত আমি অবস্থান করি, আমি তো আসলে রাজু ভাস্কর্যে গিয়ে অবস্থানটা করি নাই, এবং আমার অবস্থান করার কারণটা খুবই প্রিসাইজ ছিল। যখন কবি সুফিয়া কামাল হল বলি, রোকেয়া হল বলি, 2024 সালের 16-17 জুলাই যখন ছাত্রলীগকে আমরা হলগুলো থেকে তাড়িয়েছি, বিতাড়িত করেছিলাম,
সেই সময় কিন্তু একদমই জেনারেল স্টুডেন্ট যারা তাদের একটা ঐক্যমত এখানে গঠিত হয় যে হলগুলোতে কোনো ছাত্র রাজনীতি থাকবে না। এখন এই ঐক্যমতটা সবার প্রথমে কিন্তু এই কথাটা এসেছিল রোকেয়া হল থেকে, যেখানে ছাত্রলীগের নেত্রীদেরকে টেনে হিচড়ে তারা হল থেকে বের করে দিয়েছিল। পরবর্তীতে আমরা সুফিয়া কামাল, শামসুন নাহার, অন্যান্য যে মেয়েদের 5টা হল, আমরাও কিন্তু একজোট হয়ে তখন হলে ছাত্র রাজনীতিটা বন্ধ করি। তো ওই সময়ে যে হলের থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যেখানে একদম প্রথম লাইনে উল্লেখ করা হয়েছে সকল প্রকার ছাত্র রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অমুক হলে নিষিদ্ধ। তো ওইটা ব্র্যাকেটে বিভিন্ন ধরনের দলের নাম লেখা ছিল। তো আমাদের হলের ওই ব্র্যাকেটের মধ্যে কোনো প্রকার লেফট অর্গানাইজেশনের নামটা গতবারও লেখা ছিল না। তো যেটা উল্লেখ করা ছিল সেটা সকল সংগঠনকে উল্লেখ করার জন্য অন্যান্য শব্দটা ব্যবহার করা হয়েছিল। তো আমরা যেটা এবার করেছি যে কিছু অর্গানাইজেশনের নাম মানে উদাহরণ হিসেবে দিয়ে আমাদের হলের মেয়েরা আমরা ইত্যাদি শব্দটা যুক্ত করে দিয়েছিলাম। তো এখানে তো আসলে যখন আমার উপরে লিখাই আছে সকল প্রকার ছাত্র রাজনৈতিক সংগঠন, তাহলে নিচে আবার ব্র্যাকেটের যে বাম রাজনৈতিক দলগুলো আসলে ছাত্র সংগঠন থাকা উচিত নয় বিশ্ববিদ্যালয়ে? না, এখানে তো বাম ডানের বিষয় আসছে না। বাম ডানের কোন ধরনের ছাত্র রাজনীতি আমি যখন হলের প্রশ্ন আসছে এখানে তো সকল ধরনের ছাত্র রাজনীতির কথা বলা হয়েছে, এখানে লেফট রাইট কোনো ধরনের আলাদা তো আসেনি। মূল প্রসঙ্গ এখানে যে জায়গাটায় আসলে আমার ধারণা আপনারা যখন দেখছেন আপনারা কিন্তু বাইরে থেকে জিনিসটা দেখছেন। যখন রনি ভাই কথা বলছেন ওনারা কিন্তু একটা কি বলা যায় মানে ম্যাক্রো লেভেলে আসলে জিনিসটাকে অবজার্ভ করছেন। এখন আমাকে যদি মানে ক্যাম্পাসের মধ্যে আমি না থাকতাম, আমি বাইরে থেকে দেখতাম, তাহলে আমার কাছে হয়তো সেম অবজারভেশন আমার থাকতো। বাট সমস্যাটা হয়েছে যেখানে ক্যাম্পাসের মধ্যে আপনি যখন এই 16-17 জুলাইয়ের কনসেনসাস নিয়ে হচ্ছে স্টুডেন্টদের কাছে যাবেন, হলের স্টুডেন্টদের কাছে যাবেন, বিশেষ করে মেয়েদের হলে, তখন মেয়েদের হলে সবার একটা কনসার্ন যে হলের মধ্যে তারা স্টুডেন্ট পলিটিক্যাল অর্গানাইজেশনকে কোনোভাবে অ্যাক্ট করতে দেখতে চায় না। কিন্তু 5 আগস্টের পরে আমি মনে করি যে গত রমজান মাস থেকে আস্তে আস্তে এখানে বিভিন্ন ধরনের উপঢৌকনমূলক রাজনীতি এখানে এন্টার করা শুরু করে। অমুকে একটা ফিল্টার দিচ্ছে, অমুকে একটা সাইকেল পাম্প দিচ্ছে, অমুকে এসে হচ্ছে যে একটা ভেন্ডিং মেশিন দিচ্ছে, মানে একটা না একটা কিছু এখানে মানে এক ধরনের একটা ওয়েলফেয়ার পলিটিক্সের রমরমা পরিস্থিতি হচ্ছে হলগুলোতে তৈরি হয়ে যায়। তো এই ছুতাটা ব্যবহার করে আমি বলবো যে একটা ছুতা, যেহেতু বিভিন্ন অর্গানাইজেশন বিশেষ করে শিবির তারা তাদের সরাসরি হল কমিটি প্রকাশ না করে তারা এখানে ফাংশন করে যাচ্ছিল শিক্ষার্থী প্রতিনিধি পরিচয়ে বা বিভিন্ন নামে বেনামে তারা ফাংশন করে যাচ্ছিল। ফাংশন করে যাওয়ার কারণে ছাত্রদল এখানে এক ধরনের একটা সুযোগ পেয়েছে তাদের কমিটি দেয়ার। এই যে জটিল পরিস্থিতিটা, ধরেন জেনারেল স্টুডেন্টরা 16-17 জুলাই তারা সিদ্ধান্ত নিয়েছে ছাত্র রাজনীতি হবে না। পরবর্তীতে 5 আগস্ট পরবর্তী সময়ে এখানে একটা কথা উঠেছে যে ইউনিভার্সিটিতে কোনো ধরনের ছাত্র রাজনীতি চায় না। একটা প্রশ্ন, ধরুন ছাত্রলীগের অপকর্মের দায় আসলে সবগুলো ছাত্র সংগঠন কেন নেবে? এখানে একটা কোশ্চেন আমি জিজ্ঞেস করতে চাই যে ছাত্র সংগঠন ধরেন ছাত্রদল, আমি শিবিরের প্রশ্ন এখানে আনছি না, কারণ শিবিরের কমিটি তারা উন্মুক্তই করে নাই। যখন আপনি একটা কমিটি দিচ্ছেন, রাজনীতিটার ফরম্যাটটা আসলে কি? যখন একটা মানুষ হচ্ছে একটা সংগঠন তারা কমিটি দিচ্ছে, কমিটি দেওয়া মানে তার কিন্তু ওই হলের বিভিন্ন কাজ থাকবে, ঠিক আছে? এবং যখন তারা সেন্ট্রাল রিডাররা মধুর ক্যান্টিনে আসছে বা ক্যাম্পাসে আসছে তখন তাদেরকে প্রোটোকল দেওয়া বা দেখা যাচ্ছে যে হল থেকে মিছিল নিয়ে যাওয়া, এবং হলের ভিতরে নেতা নেত্রী কীভাবে করে সিলেক্টেড হবে, কে সভাপতি হবে, কে সহসভাপতি হবে, কে সাধারণ সম্পাদক হবে, এগুলো ডিসাইডেড হবে কার পিছনে আসলে কতটা ম্যান আছে এবং কার পিছনের ম্যানটা কতটা শক্তিশালী। এখন ছাত্রলীগের আমলে তো এই জিনিসটা ডিসাইডেড হতো জোন ভিত্তিক, মানে ধরেন ময়মনসিংহ জোন একদিকে যাবে, উত্তরবঙ্গ জোন একদিকে যাবে, চট্টগ্রাম জোন একদিকে যাবে, মানে এই ধরনের জোন ভিত্তিকভাবে পলিটিক্সটা নিয়ন্ত্রিত হইতো। এখন ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রদল হ্যাঁ তারা কিছু কথা বলেছে যে হ্যাঁ মানে হলের মধ্যে কোনো প্রকার সিট দখল হবে না, এই হবে না সেই হবে না। তাহলে আমার বেসিক কোয়েশ্চেনটা হচ্ছে আপনি যখন এই ম্যান পাওয়ার বেসড পলিটিক্সটা করতে যাবেন তাহলে আপনি সিট দখল না করলে ম্যান পাওয়ারটা জেনারেট করবেন কীভাবে করে? এখন প্রশ্নটা এটার সমাধান হয়তো একটা ফর্মে আসতে পারতো, বা সাধারণ ছাত্রদের সাথে সাধারণ এখানে যারা রাজনৈতিক সংগঠন তাদের একটা কনসেনসাস ডেভেলপ হতে পারতো। আপনি বলছেন কোনো আলোচনা ছাড়াই কমিটি দেওয়াটা ভুল হয়েছে? আমি মনে করি যে এখানে আসলে কোনো কনসেনসাস ডেভেলপ হয় নাই, এবং কনসেনসাস ডেভেলপ না হওয়ার দায় আসলে এখানে প্রশাসনের এবং আমাদের রাজনৈতিক সংগঠনগুলোর ঐক্যবদ্ধভাবে তাদের এখানে এই দায়টা আছে। এবং এখানে হল সংসদের মানে আমাকে যেমন আজকে একটা কথা বলছিল যে 16-17 জুলাই বিজ্ঞপ্তি কি ম্যাগনা কার্টা নাকি, যে এটা ভঙ্গ করা যাবে না। সো এই 16-17 জুলাই বিজ্ঞপ্তিকে এখানে শিবির এসে দিয়ে গেছিল, এখানে কি আসলে এখানে ইভেন আমি মনে করি যে হলের ভিতরে যারা আবাসিক শিক্ষার্থীরা ছিল তারা যে দিনের পর দিন এখানে টর্চার্ড হয়েছে এবং তাদের পক্ষে ভোকাল তো খুব বেশি কেউ ছিল না, কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন খুব বেশি তাদের পক্ষে ভোকাল হয়ে মিছিল দিয়েছে, এটা তো আমরা দেখি নাই। তো ফলাফল যেটা দেখেছে স্টুডেন্টরা তারাই একটা কনসেনসাস এখানে গত জুলাই মাসে ডেভেলপ হয়েছিল। তাদের সাথে আলোচনা ছাড়া আসলে এখানে আসলে কোনো প্রকার রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে আমাদের এবং এই দায়টা আমি অবশ্যই এখানকার ছাত্র সংগঠন এবং এই প্রশাসনকে দিব, কারণ প্রশাসন আমি যেটা অবজারভেশন আমি আপনাকে বলতে পারি সেটা হচ্ছে প্রশাসন আসলে আগে তো নীল ছিল এখন নীলও নাই, এখন তো বেসিক্যালি সাদা, আর এখানে জামাতপন্থী একটা অংশ এখানে গ্রো করছে। সো প্রশাসন যেটা করছে সবাই মানে
সবাই আসলে তার মদতপুষ্ট যে ছাত্র সংগঠন তাদেরকে আসলে হলে স্পেস করে দেওয়ার চেষ্টা করছে, কেউ ছাত্র শিবিরকে এখানে স্পেস করে দেওয়ার চেষ্টা করছে, কেউ আসলে ছাত্র দলকে স্পেস করে দেওয়ার চেষ্টা করছে। এবং ঘটনাটা আসলে এখানেই ঘটেছে যে আমাদের শিক্ষকরা যে নানান ধরনের দল উপদলে আসলে বিভক্ত, সেই এটার কারণে তারা ওই মেরুদণ্ডটা শো করতে পারে নাই তার কোনো প্রকার পলিটিক্যাল কনসেনসাসে আসার জন্য, যার ফলাফল হিসেবে গত পরশু দিনে গত 3-4 দিন আগে আমরা এই ধরনের একটা খুবই দ্বিধাবিভক্ত একটা কি বলা যায় ডিপার্কেশন আসলে দেখেছি এই ছাত্রদলের কমিটিকে নিয়ে। ধন্যবাদ। জনাব মাসুদ কামাল, আপনার কাছে আসতে চাই। ডাকসু নির্বাচন সারা দেশের রাজনীতির প্রেক্ষাপটে হয়তো একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এখানে অনেকে আসছেন, প্রতিদ্বন্দ্বিতার কথা শোনা যাচ্ছে। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই যে জাতীয় রাজনীতির একটা ছোট সংস্করণ এখানে দেখা যাচ্ছে, যেখানে বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য নানান ক্রিয়াশীল গোষ্ঠী সক্রিয় হয়েছে, এখান থেকে কি আসলে জাতীয় রাজনীতিতে সামনে নির্বাচন কেমন হতে পারে তার একটা আভাস পাওয়া চলে? যায় তো আভাস পাওয়া যায়। এবং ডাকসু নির্বাচনে যা হচ্ছে এটা আমার কাছে রীতিমতো মানে উদ্ভট লাগতেছে একটা জিনিস। ডাকসু নির্বাচন হবে, হলে নির্বাচন হবে না? হলে তো নির্বাচন হবে, হলে তো বললাম তো প্রতিনিধি দিবেন না, হলে যদি নির্বাচন হয় হলে আপনি ছাত্র রাজনীতি করতে দিবেন না কেন? এবং তারা যেটা বলতেছে যে 5ই আগস্টের আগে ছাত্রলীগ যে কাজটা করতো সেই কাজটার ভয়ে তারা হলে রাজনীতি করতে দিতে চায় না। ভালো, এই ভয়টাকে আমি অমূলক মনে করি না। ছাত্রলীগ এখন আছে, ছাত্রলীগ নাই, তাহলে এটা কারা করবে? ওনারা আশঙ্কা করতেছেন যে যারা ক্ষমতায় আসবে, ধরা যাক ছাত্রদল অথবা শিবির, তারা করবে। তো প্রশাসন কি করবে? হলে প্রভোস্ট নাই, হাউস টিটও নাই, তারা কি করবে? তো এখন তার মানে কি হলগুলোকে ছাত্র সংগঠনগুলি চালাবে? হলের সিট বরাদ্দকে ছাত্র সংগঠনগুলি দিবে? আগে ছাত্রলীগ দিত, এখনও কি তাই দিবে? তাহলে আন্দোলনকে লাভ কি হলো? এই জিনিসটাই জাতীয় রাজনীতি। এই যে আশঙ্কাটা, যেটা ওমামা যেটা আশঙ্কা করতেছেন, এটা হতে পারে সাধারণ ছাত্রদের ভাবতেছেন এটা হতে পারে আমি আবার টর্চার হব, আবার গণরুম, আবার জোর করে মিছিল। এই যে মানুষের মধ্যে যে আশঙ্কাটা, এই আশঙ্কাটা দূর করার দায়িত্ব ছিল কার? ইউনিভার্সিটি প্রশাসনের। তারা সেটা পারে নাই। ইউনিভার্সিটি প্রশাসন, ইউনিভার্সিটি ভিসি, উনি একটা দলের প্রতি পক্ষপাতদুষ্ট হয়ে গেছে, এটা সবাই দেখতেছে। কাজে ওনারা দূর করতে পারে। ঠিক সেই একই জিনিস আমরা কিন্তু আমাদের রাজনীতিতে দেখছি, সরকারের মধ্যেও দেখছি, তারা পারে নাই। ওখানে যেরকম ইলেকশন নিয়ে একটা আতঙ্ক কাজ করতেছে, একই জিনিস বাইরেও কাজ করতেছে। তো এটাই হবে, এটাই হচ্ছে। কারণ এরা যেভাবে দেশ চালাচ্ছে, আপনি এর মধ্যে কোনো পরিবর্তন দেখছেন? যেরকম ভিসি যেভাবে প্রশাসন চালাচ্ছে, কোনো চেঞ্জ নাই, সরকারের মধ্যে কোনো চেঞ্জ নাই। তো এর মধ্যে আপনি কি আশা করেন এটি হবে? এখানে ছাত্র দলের তরফ থেকে বলা হচ্ছে যে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করার ব্যবস্থা করতে হবে। তো যেটা গুপ্ত সেটাকে আসলে কিভাবে নিষিদ্ধ করা হবে? এটা তো আমারও প্রশ্ন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো বলছিল প্রথম রাত্রে যে গুপ্ত রাজনীতি বন্ধ করতে হবে। তো গুপ্ত জিনিসটা কি রে ভাই? গুপ্ত জিনিসটা কি? এখন মোহাম্মদ যেটা বললো যে ওয়েলফেয়ার পলিটিক্স হচ্ছে, কেউ কিছু টাকা দিচ্ছে, কিছু করছে, কেউ একটা ব্যবস্থা করেছে। আচ্ছা, কোনো সংগঠন যদি ওখানে কোনো একটা ব্যবস্থা করে দেয়, তাহলে এই জিনিসটা হল কর্তৃপক্ষ কি করে? হল কর্তৃপক্ষ তো বলতে পারে যে তুমি এটা করতে পারবা কি পারবা না। আমার হলে একটা নিয়ম আছে, তুমি এই নিয়মের মধ্যে তুমি এটা করতে পারো না। একটা স্টুডেন্টকে তার বলে সে খুব বড় লোকের ছেলে, সে যাই বলবে তোমাদের কালকে থেকে ডাইনিংয়ে যাওয়া লাগবে না, সবাইকে আমি খাওয়াবো, হল রাজি হবে? হল তো রাজি হবে না। তো হিসেবে দেখেন ভাই, হল জিনিসটা কি? হলে কি বড় লোকের ছেলের জন্য রুমের আলাদা ব্যবস্থা থাকবে? ইউনিফর্মটা থাকে কেন? মানে সবাই একরকমভাবে তুমি এখানে থাকবা। তো তুমি এটা ব্যবস্থা, তুমি এই সংগঠন কেন করবে ব্যবস্থাটা? তো হল কর্তৃপক্ষ থামায় না কেন? থামানো উচিত। তাহলে তো আপনার ওই টাকার খেলা শুরু হয়ে যাবে। এই পার্টি দেবে, আমার টাকা বেশি আছে, আমি এত টাকা দেবো, তুমি এত টাকা দেবো, তাহলে কী লাভ হলো ভাই? তো এই জিনিসটাই যে যখন নাকি প্রশাসন দুর্বল হয়ে যায়, যখন টিচাররা করাপ্টেড হয়ে যায়, যখন টিচারদের কোনো চরিত্র না থাকে, তখন সেখানে কিন্তু ভাই আপনি একটা ফেয়ার পলিটিক্স, একটা ফেয়ার মানে আপনার চিন্তা ভাবনা আশা করতে পারেন না। আমাদের টিচাররা তো করাপ্টেড, কিন্তু কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা লোক চিন্তা করে কারে ধরলে পরে আমি আগামীকালকে প্রভোস্ট হতে পারবো, অথবা আগামীকালকে ডিন হতে পারবো, অথবা আগামীকালকে ট্রেজারার হতে পারবো। এরা সবাই কিন্তু এই ধান্দা মোটামুটি দৌড়াদৌড়ি কিন্তু হয়ে যায়, শুরু হয়ে যায়, এই চলছে। আগামীতে বিএনপি যদি ক্ষমতা আসে, বিএনপিকে এখন থেকে অনেকে লাইন দিচ্ছেন। তো এই যদি টিচারদের ক্যারেক্টার হয়, তো স্টুডেন্টদের হবে না কেন? তারা তো ওখান থেকে শিখতেছে। জি, ধন্যবাদ। শেষের দিকে মোহাম্মদ যদি আর কিছু যোগ করার থাকে। না, এখানে মাসুদ কামাল সাহেব যে কথাটা বলেছেন, উনি খুব মানে হয়তো মুরব্বী হিসেবে উনি এক ধরনের একটা সামারাইজেশন করেছেন, বাট স্টুডেন্টদের মধ্যে কনসার্নটা আসলে ওই জায়গাতেই যে এখানে আসলে হল যে পুনরায় দখল হবে না। শিবির তো খুব ওপেনলি তারা বলছে যে, ফরহাদ ভাই কিছুদিন আগে বলছেন ছোট ছোট টিম তাদের ওখানে ফাংশন করে। যে ছোট ছোট টিম মানে কি? ছোট ছোট টিম মানে তো তুমি কমিটি প্রকাশ না করে তুমি ওই জায়গায় তাদেরকে ফাংশন করাচ্ছ, বেসিক্যালি তো এটাই। এখন শিবিরকে তো হলের মধ্যে এস্টাবলিশ করা, যেমন আমি এই উদাহরণটা আমি দিচ্ছি বিকজ এটা আমরা দেখেছি যে আমাদের হলের মধ্যে ধরেন কিছু স্টুডেন্ট তারা ক্যান্ডিডেন্সি ঘোষণা করেছে, ঠিক আছে? এখন ক্যান্ডিডেন্সি ঘোষণা করার সময় তারা তাদের কাজ দেখাচ্ছেন যে কী কী কাজ করেছেন। হলের মধ্যে রমজান মাসে তারা আলোকসজ্জা করেছেন।
এখন টেকনিক্যালি কিন্তু হলের মধ্যে কোনো র্যান্ডম কোনো স্টুডেন্ট এসে তারা আলোকসজ্জা করতে পারে না, হল প্রশাসনের থেকে অনুমতি লাগে। এখন হল প্রশাসন তো যদি এরকম হয় যে অমুক পরিবেশ সংসদ হয় বা আপনার হচ্ছে আবৃত্তি সংসদ হয়, তাহলে ওই ব্যানারে হচ্ছে সে আলোকসজ্জা করলেও করতে পারে, যেটা হলের একটা অথরাইজড অর্গানাইজেশন। কিন্তু আউট অফ নোহার একটা স্টুডেন্ট এসে যদি বলে যে আমরা আলোকসজ্জা করবো, এটা তো সাধারণত খুব বেশি কারেক্ট রিজন ছাড়া আসলে হল প্রশাসনে এলাও করার কথা না। এটা স্টুডেন্টরা গিয়ে প্রশাসনকে বলবে যে আপনারা আলোকসজ্জা করবেন, তাই না? কিন্তু যেটা হয়েছে আমি যেটা পরবর্তীতে জানতে পারি, এই আলোকসজ্জাটার পারমিশন দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের হায়ার অথরিটি থেকে প্রভোস্টকে কল দেওয়া হয়েছিল যে আপনি এই মানে হলে হলে এই জিনিসটাকে অ্যালাউ করেন। সো কিভাবে অ্যালাউড হচ্ছে? এভাবে তো অ্যালাউড হচ্ছে। সিনিয়র প্রশাসনের মধ্যে নানান দল উপদলে ওরা বিভক্ত হয়ে আছে এবং তারা তাদের ফেভার, যেসব ছাত্র সংগঠন তারা ফেভার করে তাদেরকে তারা ক্যাম্পাসে স্পেস করে দিচ্ছে। জাতীয় নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে নানান ধরনের কথা সবসময় শোনা যায়। ডাকসু নির্বাচন নিয়ে কি ধরনের কোনো আশঙ্কা আছে? ডাকসু নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত তো ছাত্ররা পজিটিভ, আমরা সবাই পজিটিভ। আজকে থেকে হচ্ছে মনোনয়নপত্র সংগ্রহ করার ডেট দেওয়া হয়েছে। তো আমরা যেটা এক্সপেক্ট করছি যে 12 থেকে 18 মনোনয়নপত্র সংগ্রহ হলে, খুব বেশি কমপ্লিকেশনস না হলে এখানে আসলে নির্বাচন পেছানোর সুযোগটা নেই। তবে আমি যেটা অবশ্যই বলবো যে ক্যাম্পাসে আসলে এখানে প্রশাসনকে আরও শক্ত হইতে হবে। প্রশাসন মনে হচ্ছে কোনোভাবে এসে জাস্ট ঠেকনা দিয়ে হচ্ছে নির্বাচনটা আয়োজন করতে আছে, সবাইকে কনভিন্স করে রাখে। কিন্তু এখানে যদি ক্যাম্পাস অস্থিতিশীল হয়ে যায় তাহলে নির্বাচন আটকেও যেতে পারে, এরকম একটা কথা মানে বাতাসে এই ধরনের একটা গুজব আছে আর কি। সো আমি যেটা স্টুডেন্ট হিসেবে এক্সপেক্ট করবো যে আমাদের প্রশাসন তো এসেছে প্রায় 1 বছর হয়ে গেছে, আমাদের তো আর কিছু না হোক ডাকসুটাকে রেগুলারাইজ করাটা জরুরি। ডাকসু নিয়ে যে এত থ্রিল, মানে কি বলবো, মানুষজন নতুন মানে ঘি মধু চিনি অনেক কিছু আছে মনে হয়। ক্ষমতা আছে, ক্ষমতা যেখানে মানুষ সেখানে। সো নতুন স্টুডেন্টরা তারা হচ্ছে যে ছাত্রত্ব নিচ্ছেন, ছাত্রত্ব নিয়ে তারা এখন ডাকসুতে ক্যান্ডিডেন্সি করতেই পারেন, সবারই গণতান্ত্রিক অধিকার। কিন্তু এই যে ডাকসু ক্ষমতার সাথে জড়িত একটা জিনিস হয়ে গেছে, ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার থেকে ডাকসু হয়ে গেছে যে আমি যদি ভিপি হই তাহলে আমি হচ্ছে বাংলাদেশের পরবর্তী ন্যাশনাল লিডার হব, এটা হয়ে গেছে মানে ডাকসুর অবস্থা। সো আমার যেটা মনে হয় যে ডাকসুকে আসলে আকাশ থেকে মাটিতে নামানো জরুরি এবং ক্যাম্পাসের স্টুডেন্টদের ওয়েলফেয়ারের জন্য ডাকসু প্রতি বছর একটা নির্দিষ্ট টাইমে ক্যালেন্ডারি ডেট ধরে হবে। ওই ব্যবস্থা যদি ক্যাম্পাস প্রশাসন করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ। জনাব রনি যদি কিছু যোগ করতে চাই। হ্যাঁ, দেখেন আমাদের একটু রাজনীতি লাগবে, সেটা সেক্ষেত্রে যেটা বললাম যে ইউনিভার্সিটি কেন্দ্রিক যে রাজনীতিটা, সেই রাজনীতিটা যেটা এখানে আলোচনায় আসলো, সেখানে যদি আপনি এখনই জাতীয় নেতা হওয়ার এটা ট্রায়াল মঞ্চ হিসাবে যদি ডাকসু বা বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করেন, তাহলে তো এখান থেকে সুলতান মনসুর তৈরি হবে। ভিপি টিপি মিলায়া যে রাজনীতি হয়েছে, এত ভিপি আমরা পাইছি না, তো এই জাতির এই অবস্থা কেন? জাতীয় রাজনীতি এগুলো ইম্প্যাক্ট কি? জিরো। তো বলে এখানে আপনার একটা ইউনিভার্সিটি উচ্চশিক্ষা কেন্দ্র, সেটা জ্ঞান চর্চার হাব হবে। সেই জ্ঞান চর্চার হাবের মধ্যে যে রাজনীতিটা আমরা দেখতে চাই তার একটা কোয়ালিটি থাকবে যেটা জাতীয় রাজনীতিকে প্রভাবিত করবে। উল্টা এখন জাতীয় রাজনীতিতে আপনার সে একজন বড় লিডার হওয়ার জন্য বা ক্ষমতার একটা বড় অংশীজন হওয়ার জন্য যদি এখানে সে এটাকে ব্যবহার করে একটা নিজেকে এম্পাওয়ার করার জায়গা হিসেবে, এটা দুঃখজনক। তো এটা একটা ব্যাপার। একটা হলো যে আমাদের এখানে আপনার দেখেন যে কথাটা আমি ইদানিং বলা শুরু করছি, সেটা হলো টলারেন্সি ফার্স্ট, ডেমোক্রেসি সেকেন্ড। হ্যাঁ, আপনি নিজের সুবিধা, আপনার একটা অপছন্দের মত, অপছন্দের ধারাকেও আপনার সহ্য করার ক্ষমতা থাকতে হবে। সেখানে আপনি যদি এই টলারেন্সিটা অর্জন করতে না পারেন, তাহলে আপনি ডেমোক্রেটিক ট্রানজিশনে যে যাইতে চাচ্ছেন পুরো নেশন সহ, এটা সহজে যাইতে পারবেন না। তখন গণতন্ত্রটা হবে আমার কথাটা শুনলে গণতন্ত্র ভালো, বা আমার কথা যেটা এটাই গণতন্ত্র, তখন আর কি হবে না এই জিনিসটা। তো ফলে আমাদের এই টলারেন্সির যে কালচারটা, চর্চাটা, এটা একটা খুব ভালো হাব হইতে পারে ইউনিভার্সিটিগুলো, ছাত্র সংসদ নির্বাচনগুলো। সেখানে দলমত নির্বিশেষে, বিএনপি জামাত বা আমডান নির্বিশেষে, এইটা আপনার একটা কোয়ালিটির প্রতিযোগিতার, একটা জ্ঞানভিত্তিক রাজনীতি চর্চা, সংস্কৃতি চর্চা একটা হাব হইতে পারে, যেটা করতে পারলে আমাদের জাতীয় রাজনীতির খানিকটা প্রভাবিত হওয়ার সুযোগ পেতে পারে। জি, ধন্যবাদ। জনাব মাসুদ কামাল যদি আর কিছু যোগ করতে। না, আমার এখানে নতুন করে কিছু বলার নাই। আমি এখানে একটা কথাই বলবো যে ডাকসু নির্বাচনটা হওয়া দরকারটা কেন? এই সরকার দায়িত্ব নেওয়ার পরে কোনো ইলেকশনই তো হচ্ছে না। সবগুলি বিশ্ববিদ্যালয়ে যদি ইলেকশন হয়ে যায়, যেমন আমি তো আগে বলেছিলাম যে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত, হলে পরে ইলেকশন কমিশনের একটা আপনার টেস্ট হতো আর কি। কিন্তু বড় দল বিএনপি চায় না, তারা ইলেক্টেড হবে আগে, হয়ে নিয়ে পরে নমিনেশন বিক্রি করবে না কী করবে আল্লাহ জানে, তাদের তো নানা রকম ধান্দা আছে। কিন্তু আমি মনে করি নির্বাচনটা শুরু হলে হয় কেন, ধরেন ডাকসু নির্বাচনটা হলো, মানুষের মধ্যে কোনো নির্বাচনে আলোচনা হতে থাকে। আর এটা মনে করার কোনো কারণ নাই যে একটা মাত্র প্রশাসন পুরো নির্বাচনটাকে করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। ডাকসু নির্বাচনের যে প্রভাবটা, এটা কিন্তু টোটাল পপুলেশন, টোটাল মানে ন্যাশনের মধ্যে কিন্তু এটা পড়বে যে এই সরকারের আমলে ভালো নির্বাচন হয়। তখন ওই ভিসি কী বলেন না বলেন এগুলো কিন্তু খুব গুরুত্ব পায় না।
এরকম সবগুলো ইউনিভার্সিটির মধ্যে নির্বাচন হয়ে যায়, শিক্ষা প্রতিষ্ঠান ইলেকশন হয়ে যায়। এটা তো ভাই যে কথাটা ওবামা বললেন যে আগে এটা কেন গুরুত্বপূর্ণ ছিল, যে আমি ছাত্র সংগঠনের মাধ্যমে হইলাম তার মানে কি আমি তদ্বির বাণিজ্য করবো, অমুক করবো, তমুক মাল কামাবো, ইউনিভার্সিটি সমস্ত নির্মাণ কাজে করবো, মানে শেয়ার নিব, এই যে মানসিকতাটা ওখান থেকে বেরোতে হবে। এটা আহামরি কিছু না, যেভাবে ক্লাসে ক্যাপ্টেন হয় ওখানে এরকম হবে, যেটা আমরা ছোটবেলায় হইতাম আর কি। যদি এইভাবে কাজটাকে আমরা আনতে পারি, এটা আনা সম্ভব, কিন্তু যদি আনতে পারি তাহলে কোনো সমস্যা নাই। আমি একটা কথা বলে শেষ করি, আমি খুবই বিস্মিত হয়েছি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভিসি পলিটিক্যাল পার্টির ছাত্র সংগঠনের লিডারদের সঙ্গে বসছে, সেন্ট্রাল লিডারদের সঙ্গে। হোয়াই সেন্ট্রাল লিডার? সেন্ট্রাল লিডার কেন? এখানে তো সেন্ট্রাল লিডারদের কোনো ফাংশন নাই। এটা হলো ইউনিভার্সিটি যারা পড়ে, যারা ইলেকশন করবে, যদি তাদের সেখানে কোনো শাখা থাকে আপনি তাদের সঙ্গে বসেন, কে কোন ব্যানার নিয়ে আসবে তাদের ব্যাপার, কিন্তু সেন্ট্রাল লিডার কেন আসবে এখানে? যদি আপনি সেন্ট্রাল লিডার আনেন তাহলে আপনার মূল পার্টির লোক নিয়ে আসেন, জামাতের আমিরকে নিয়ে বসেন, অথবা বিএনপি তারেক রহমানকে নিয়ে বসেন, উনি যা বলবে এত তাই করবে। তো এইগুলো জানেন কি, উনি কিন্তু এই জগৎ থেকে বেরোতে পারছেন না। ইউনিভার্সিটির প্রশাসনে কিন্তু এই সিস্টেমটাতে অভ্যস্ত হয়ে গেছেন। এটা উচিত হয় না ওনাকে। উচিত ছিল ইউনিভার্সিটি যারা পড়ে, যারা ইলেকশন করবে তাদের সঙ্গে বসা, তোমরা কি ইলেকশন চাও, প্রয়োজনে স্টুডেন্টদের সঙ্গে বসা, তোমরা কি ইলেকশন চাও। এদের উচিত ছিল প্রত্যেকটা হলে হলে যে মিটিং করা, যে তোমরা কি চাও, তোমাদের কথা। এখন একটা হলে স্টুডেন্ট কি চায় এটা কি ছাত্রদলের সভাপতি ঠিক করে দিবে? জি, অনেক অনেক ধন্যবাদ।